নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভিন্ন প্রকারের যে রাজযোগ রয়েছে সেই রাজযোগ নিয়ে আলোচনা শুরু করেছি। আজ আমি আলোচনা করব ধন রাজযোগ নিয়ে। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই সফল হতে চাই, সাকসেসফুল লাইফ যাই বলি না কেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 95 থেকে 98% সফলতা বলতে আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, একদম ধ্রুব সত্য কথন বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। সুতরাং আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না, অ্যাস্ট্রোলজি কোনো সাবজেক্ট নয়, বা অ্যাস্ট্রোলজি কোনো পাইয়ে দেবার সাবজেক্ট বা ছুমন্তর ছু। যারা ভাবে তারা মূর্খ ছাড়া আর কিচ্ছু নয়। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আমাদেরকে গাইড করার ক্ষেত্রে। আপনারা আপনাদের জীবনে মিলিয়ে নেবেন। এই যে ধন রাজযোগ নিয়ে আলোচনা করব, ধনযোগ আলাদা আর ধন রাজযোগ আলাদা। আমরা তো গল্পের বই পড়ি, আমরা মোবাইল সারাক্ষণ ধরে কুটুর কুটুর করে অনেক কিছু দেখছি, টিভি চালিয়ে টাইম পাসের জন্য অনেক কিছু দেখছি। সেরকম মনে করেই এই ধন রাজযোগটা আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন, শুনুন, এবং এটা একটা হবির মতন করে। কেননা এখন কিন্তু কোনো অসুবিধা নেই। দেখা গেল আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজবেন্ড, আমার ওয়াইফ, বাবা মা, বন্ধু বান্ধবী যেই হোক না কেন, তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপসে ফেললে কিন্তু আমার জন্মছকটা চলে আসে। জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেটা কিন্তু এআই বাবার ক্ষমতা নেই। যতই উন্নত প্রযুক্তি, বলছে না এআই এখন সব বলে দিচ্ছে, সম্ভব নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির গুরুত্বটা, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ভ্যালুটাই এখানে সম্পূর্ণ আলাদা। তুমি যদি এই যে জন্মছক থেকে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিভাবে ক্রিয়েট করতে হয় না শেখো, এবং শুধু থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন বা আমার যে শিক্ষার জায়গাটা, আমি শুধু শিখলাম হলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট যখন তুমি করবে, প্রথম অবস্থায় ভুল হবে। 50 জনের, 100 জনের, 200 জনের ভুল ভাবে, কিন্তু কেননা তুমি তো একটা দিন গোটা পাবে না। সে তোমার সামনে বসে রয়েছে, জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইমিডিয়েট ক্যালকুলেশন করে তোমাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বের করতে হচ্ছে। বা যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, হাত দেখা অ্যাস্ট্রোলজি নয়। কেন নয়? না, হাতের এই যে রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে।
তাহলে হাত দেখা তো অ্যাস্ট্রোলজি নয়। তাহলে অনেক অ্যাপস আছে আপনার হাতের ছবি তুলে পাঠান, ফালতু কথা। সুতরাং যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, এআই, যদিও এআই মানে কি আমি এখনো সঠিক মতন জানি না, তবুও যতটুকু জানছি, যতটুকু বুঝতে পারছি, এআই এর বাবার ক্ষমতা নেই যে তোমার সঠিক মতন প্রেডিকশন করতে পারবে, বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রেও তাই, যেহেতু তারা তখন হাত দেখবে। আমার নার্ভের দ্বারা সৃষ্টি যে রেখা, তার দ্বারা কখনো আমার হরমোনাল ফাংশন, তার অ্যাক্টিভিটি সম্পর্কে বলা সম্ভব নয়। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির একটা গুরুত্ব রয়েছে। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির জায়গাটাতেই যাচ্ছি না। তুমি যে কারোর অ্যাপসের মধ্যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে তার জন্মছকটা বের করলে, বের করে এটা একটা হবির মতন হতে পারে। টাইম পাস করছি, দেখি তো স্যার যেটা বললেন আমার মেয়ের ক্ষেত্রে, আমার ছেলের ক্ষেত্রে, আমার বরের ক্ষেত্রে, আমার বউয়ের ক্ষেত্রে, আমার মায়ের ক্ষেত্রে, আমার বাবার ক্ষেত্রে, আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, আমার পাড়া পড়শিদের ক্ষেত্রে এই ধনরাজ্যটা আছে কিনা। ধনরাজ্য কিভাবে সৃষ্টি হয়? প্রথমত অর্থনৈতিক জায়গাটা বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা। এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি নেগেটিভ বলবো না, কারণ সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি আমি নিজেও অধ্যয়ন করেছি, তা না হলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে উত্তরণের জায়গায় যাওয়া যায় না। আমরা এখন এমন হয়ে গেছে, ওই 3 মাসের কোর্স, 7 মাসের কোর্স, 10 মাসের কোর্স করছি, তো তাই জন্য এই যে ঘরগুলোর এফেক্ট বা ইমপ্লিমেন্টেশন সেটাও সঠিক মতন জানি না। যেমন সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, যদি আমি অর্থনৈতিক দিক দিয়েই বলি, কারণ আজকের আলোচনাটা ধন নিয়েই, অর্থ নিয়েই, তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়। ফিফথ হাউস দ্বারা যেমন বুদ্ধির জায়গাটা বোঝা যায়, সেরকম ফিফথ হাউস দ্বারা কিন্তু আমাদের সফলতার জায়গাটাও বোঝা যায়। 9th হাউস দ্বারা আমাদের সংযোগের জায়গাটা বোঝা যায়, এবং 11th হাউসকে আমরা আর্থিক স্থান বলি। যে কোনো বইতে দেখবেন আছে না, আমি যে সফলতা লাভ করছি বা আমার হাতে যে অর্থটা আসছে, সেটাকে কিভাবে পরিচালিত করছি, তার ফলে আমার ড্যামেজ হচ্ছে না উত্তরণ হচ্ছে, সেটা কিন্তু বোঝা যায় 11th হাউস দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, আমি আগেও রাজযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছি, আমাদের যে ছক রয়েছে, জন্ম ছকের মধ্যেও, আবার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যেও, আবার কালপুরুষ ছকের মধ্যেও এটা কিন্তু দেখা যেতে পারে। জন্ম ছক মানে এটা আমি যে জন্মালাম, এটা নিয়েই জন্মালাম কিনা। আর প্রত্যেকটা গ্রহ যখন আবর্তিত পরিবর্তিত হতে হতে, আপডেট হতে হতে আবর্তিত পরিবর্তিত হচ্ছে, আজকের দিনের সেই যোগটা আমার সৃষ্টি হচ্ছে কিনা। তাহলে আমি কেন্দ্র কি বলেছি? কেন্দ্র মানে হচ্ছে যার উপর আমার স্টেবিলিটি দাঁড়িয়ে রয়েছে, 1, 4, 7, 10। যে কোনো রাজযোগের ক্ষেত্রে লগ্নকে কিন্তু উচ্চস্থ থাকতেই হবে। লগ্ন যদি নিচস্থ থাকে, তাহলে কোনো রাজযোগ তোমাকে বিন্দুমাত্র রাজযোগের সুফল দেবে না। তাহলে 1 নম্বর ঘর মানে লগ্নের ঘর, যেখানে লং লেখা থাকে, সেখান থেকে 4 নম্বর ঘর কেন্দ্র বলা হয় 1 নম্বর ঘরকে, সেখান থেকে 4 নম্বর ঘরকে, 1 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরকে, 1 নম্বর ঘর থেকে 10 নম্বর ঘরকে, 1, 4, 7, 10, এটা হচ্ছে কেন্দ্র। আর কোন কাকে বলা হচ্ছে? কোন হচ্ছে 1 নম্বর ঘর, পাওয়ারফুল হতেই হবে, 5 নম্বর ঘর আর 9 নম্বর ঘর, 1, 5, 9 কোন হচ্ছে। এই কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় ধনযোগের ক্ষেত্রে। যখন ধনযোগ রাজযোগে রূপান্তরিত হয়, তখন কিন্তু এই 1, 5, 9 এর আন্ডারে
যদি কখনো 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 নম্বর ঘর এদের যদি কখনো সম্পর্ক স্থাপন হয় তাহলে কিন্তু ধন রাজযোগ বলা হয়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যখন আমি এই যে কোণটাকে দেখছি, সেই কোণ মানে 1, 5, 9 মধ্যে যদি কখনো 2 নাম্বার ঘর এবং 11th হাউস, সেকেন্ড হাউস এবং 11th হাউসের পজিটিভ কানেকশন ক্রিয়েট হয়, তাহলে তুমি কিন্তু আম্বানিজি হতে পারো, টাটা বিড়লা হতে পারো। হিউজ ধন লাভের জায়গাটা কিন্তু বোঝা যায়। হিউজ ধন, প্রচুর অর্থ। কুবের মানে জাস্ট লাইক কুবের বলতে যা বোঝায়, প্রচুর ধন। ধন বলতে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি নয়, কোটি কোটি টাকায় খেলবে। তখন দেখা যাচ্ছে প্রত্যেক দিনই কোটি কোটি টাকা ইনকাম করছো। কখন হবে এটা? যখন 1, 5, 9 এই যে কোণ, সেই 1 নম্বর ঘর লগ্নকে কিন্তু উচ্চস্থ থাকতেই হবে। এছাড়া এই 1, 5, 9 মধ্যে যখন 2 নম্বর ঘর এবং 11th হাউসের কানেকশন পজিটিভ ভাবে দুজন দুজনকে দৃষ্টি দিতে পারে, দুজন দুজনের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি করতে পারে, মোদ্দা কথা সুসম্পর্ক স্থাপন করছে দুজনের মধ্যে, এইটা কিন্তু পুরোটাই কোণের উপর নির্ভর করছে। এখন 1, 4, 7, 10 কেন্দ্রের মধ্যে যদি কখনো 2 নম্বর এবং 11th হাউসের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, মানে আমার কেন্দ্রের মধ্যে 1, 4, 7, 10 মধ্যে, তাহলে কিন্তু সেটা ততটা বলবান নয় যতটা 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, বা দেখা যাচ্ছে 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর। 2 এবং 9 কানেকশন কিন্তু কখনো ধন রাজযোগ সৃষ্টি করবে না এই দুজনের। তাহলে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর 1, 4, 7, 10 মধ্যে অত্যন্ত পাওয়ারফুল হয়ে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘরের মধ্যে সলিড পাওয়ারফুল যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু লগ্ন ভাবে 1 নম্বর ঘর যেন উচ্চস্থ থাকে। আবার দেখা যাচ্ছে 9 নম্বর ঘর, 5 নম্বর ঘরের মধ্যে দারুণ সম্পর্ক স্থাপন হচ্ছে, লগ্ন ভাব উচ্চস্থ হয়ে রয়েছে। আমার কেন্দ্রের মধ্যে 1, 4, 7, 10 মধ্যে কখনো যদি 2 নম্বর, 11 নম্বরের পজিটিভ কানেকশন ক্রিয়েট হয়, তাহলে কিন্তু ধন রাজযোগ সৃষ্টি হয় না, ধনযোগ হতে পারে। আমি ভালো আছি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সবকিছু আছে, কিন্তু আমি কখনো কুবের হব না। আমার পার ডে বা পার মান্থ দেখা যাচ্ছে কোটি কোটি, 100 কোটি টাকার ট্রানজেকশন হবে, বা প্রাপ্তির জায়গাটা কখনো হবে না। আমি বড়লোক হলাম, হতে পারে, কিন্তু ধন রাজযোগ সৃষ্টি 2 নম্বর, 11 নম্বর কেবল কোণে হয়। 1 নম্বর উচ্চস্থ থাকতেই হবে, 5 নম্বর, 9 নম্বর এই যে 3টে ঘরের মধ্যে যদি 2 নম্বর, 11 নম্বর ঘর অত্যন্ত পজিটিভ ভাবে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু সেটা ধনরাজ্য, অত্যন্ত পাওয়ারফুল ধনরাজ্য সৃষ্টি হয়। এছাড়া এই যে বললাম 2 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, অর্থাৎ 2 নম্বরের সাথে 5 নম্বরের, 9 নম্বরের সাথে 5 নম্বরের, বা 5 নম্বরের সাথে 11 নম্বরের এই যে কানেকশন, এইটা কিন্তু সবসময় কেন্দ্রে হতে হবে, 1, 4, 7, 10 মধ্যে হতে হবে। দেখা যাচ্ছে 11 নম্বর ঘরের সাথে 9 নম্বর ঘরের পাওয়ারফুল যোগ, দেখা যাচ্ছে 9 নম্বর ঘরের সাথে 5 নম্বর ঘরের পাওয়ারফুল যোগ। এইটা কিন্তু কেন্দ্রে হতে হবে, এইটা কোণে হলে কিন্তু কখনো চলবে না। বোঝাতে পারলাম? কিন্তু যে কোনো রাজযোগের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং যেটা হতে হবে সেটা হচ্ছে লগ্ন ভাব, এবং 2 নম্বর ঘর আর্থিক জায়গা, সেটা আরো উত্তরণের জায়গা, যে 11th হাউস বা কর্মফলের জায়গাও আমি বলি, সেটা কিন্তু কখনো 1, 4, 7, 10 কেন্দ্রে যদি তাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে, আমি বড় লোক, কিন্তু আমি কখনো আম্বানিজি হতে পারবো না, টাটা বিড়লা হতে পারবো না। আমি আম্বানিজি বা টাটা বিড়লা বা বড় লোক যারা যারা আছেন, আমি অত নাম মনে রাখি না, বা ওই ব্যাপারটা আমার খুব একটা ইন্টারেস্ট নেইও, তাই জন্যই
আপনারা ওদের ছকটা কখনো ফাইন্ড আউট করে দেখবেন, কিচ্ছু নয়। ওদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়েও আপনারা অ্যাপসে ফেলে দেখবেন। আপনারা দেখবেন এই যে কোণ সৃষ্টি হচ্ছে, সেই কোণের মধ্যে 11 এবং 2 এর কম্বিনেশন তাদের মারাত্মক 100% সৃষ্টি হয়েছে। আরো নানান ধরনের অর্থনৈতিক মানে যোগ রয়েছে, কিন্তু ডেফিনিট ভাবে বা দেখা যাচ্ছে 1, 4, 7, 10 এর মধ্যে 5 নাম্বার 11th হাউসের কানেকশন সৃষ্টি হয়েছে, 9th 5 এর কানেকশন সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু কেন্দ্রের মধ্যে, কোণের মধ্যে নয়, হয়েছে। আপনারা এটাকে হবি মনে করে জাস্ট যখন এমনি বসে আছেন, কোনো কাজ নেই, মোবাইলটা ধরে বেকার আপনারা নানান অ্যাপস দেখছেন, না দেখে আপনারা এমনি জাস্ট দেখি তো আমার এই বন্ধু, বা দেখি তো আম্বানিজির, বা দেখি তো এই ব্যক্তির বড়লোক এই ধনযোগটা সৃষ্টি হয়েছে কিনা, বা যে যে রাজযোগের কথা উল্লেখ করছে এগুলো সৃষ্টি হয়েছে কিনা, এটা একটা হবির মতন করে নিতে পারেন। তাহলে অ্যাস্ট্রোলজির যে দিক, এই দিকটা দিয়ে অজ্ঞ অ্যাস্ট্রোলজারেরা, সবাই তো অজ্ঞ হয় না, কিন্তু কিছু অজ্ঞ অ্যাস্ট্রোলজারেরা যে লোক ঠকানোর বিজনেস করছে, আপনারা অটোমেটিকলি ধরে ফেলতে পারবেন। কেননা হবির মধ্যে দিয়েও যদি আমরা এটা জানি, আমি আগেও বললাম, আমরা বেকার বসে বসে, ভালো লাগছে না টিভিটা চলছে, বেকার একটা নিউজ শুনছি, মাথায় ঢুকছে না, বা মোবাইলটা এমনি ঘেটে যাচ্ছি, তার পরিবর্তে এইটা একটা দারুণ খেলাও হতে পারে, কিন্তু খেলার ছলে শিক্ষার চাইতে বড় শিক্ষা আর কিছু হয় না। আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতন এটুকুই। নমস্কার।